টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো আকাশ থেকে। দমকা হাওয়ায় জানালার পর্দা উঠতে রইল। হাওয়ার বেগ একটু বেশি হতেই বাড়ি খেতে রইল জানালা। শব্দ হলো ধরম ধরম, হালকা শীত শীত, সাথে তীব্র শব্দে ঘুম ছুটে গেল জোনাকির। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই অন্ধকার ছাড়া কিছু দেখা হলো না। তখনই বিজলি চমকে উঠতেই তার আলোয় কিছু সময়ের জন্য সব পরিষ্কার দেখা গেল। সবটা পরিষ্কার হতেই জোনাকি বুঝতে পারল পাশে মেঘ নেই। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আগে জানালা বন্ধ করলো। তারপর বারান্দা থেকে শুরু করে পুরো ঘরে খুঁজলো মেঘকে, কিন্তু মেঘ কোথাও নেই। বাকি দেখা দুটো রুম, এক রুমে জোনাকির মা, অন্য রুমে মামা মামি। কিন্তু ওদের ঘরে মেঘের যাওয়ার কথা নয় বা যাবেও না। তাহলে গেল কোথায়? বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস আর বিজলি। এই ভয়াবহ সময়ে কোথায় মেঘ? প্রশ্নটা মাথায় আসতেই জোনাকির ভয় হলো। কোনো রকম নিজেকে সামলে বড় ঘর থেকে বেরিয়ে দরজার কাছে এগিয়ে গেল। এ কি, সদর দরজা তো খোলা। সদর দরজার সামনে বড় ঘর, যে ঘরে অতিথি মেহমানরা বসে গল্প করে। তার ডান পাশে জোনাকির ঘর এবং ছোট বারান্দা। বাম পাশের দুটো রুম, একটিতে জোনাকির মা এবং মামা মামি থাকেন, উপরে পাটাতন। কিন্তু সেখানে এখন ধানের বস্তা ছাড়া কিছু নেই। তাহলে কি লোকটা এই বৃষ্টিতে বাইরে আছে? এ কথা ভেবে জোনাকির কেন জানি ভয় বাড়তে রইল। সে কোনো রকম একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। কিছুটা এগিয়ে যেতেই দেখল খালপাড়ে কারো উপস্থিতি। নিজের এলাকা, তাই ভয় কম, কৌতূহল বেশি ছিল জোনাকির। পিছন থেকে যতটা বুঝলো এটা মেঘ। কোনো রকম হাঁটার গতি বাড়িয়ে সামনে এগিয়ে গেল জোনাকি। কিছুটা সামনে আসতে পুরোপুরি শিউর হলো সে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকা মানুষটা মেঘ। কিন্তু এত রাতে সে এখানে কি করছে, তাও বৃষ্টিতে ভিজে? মেঘের একদম কাছাকাছি গিয়ে মেঘের পিঠে হাত দিল। হঠাৎ পিঠে কারো স্পর্শ পেয়ে মেঘ ঘুরে তাকালো। সে চমকায়নি। সে খুব স্বাভাবিকভাবে জোনাকির দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে খালের পানিতে তাকালো, যেখানে নদীর জোয়ার ভাটা এবং বৃষ্টির পানি এক হচ্ছে। বড় বড় গোল বৃত্তের মতো আকার হয়ে প্রতিটা ফোঁটা নদীর পানিতে মিশে যাচ্ছে, নৃত্য করছে মনের মতো। কয়েক সেকেন্ডে মিশে যাওয়া এই নদীর পানি আর বৃষ্টির পানি কেউ আলাদা করতে পারবে না। বোঝাই যাবে না কোনটা নদীর পানি, কোনটা বৃষ্টির। এমন অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত মেঘ। ওদিকে ঝড়ের বেগ কমার বদলে বাড়তে রইল। মেঘের কোনো ভাবান্তর না দেখে জোনাকি বলল, এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। আর এখন এলেন এখানে, কোনো সমস্যা? কিন্তু মেঘ বলতে পারল না অনেক বড় সমস্যা, আর সেই সমস্যার সমাধান একমাত্র তুমি। কোনো রকম নিজেকে সামলে বলল, ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। কিন্তু কখন বৃষ্টি এলো বুঝতে পারিনি। সেটা তো বুঝলাম, কিন্তু বৃষ্টি দেখে ঘরে যাননি কেন? দেখুন তো কিভাবে ভিজে গেছেন। যাক, বাদ দিন, চলুন ভেতরে চলুন, কাপড় পাল্টে নিন। তুমি ঘরে যাও, আমি আরও কিছুক্ষণ থাকবো। কেন বুঝছেন না? এতদিন আপনি অন্য দেশে ছিলেন, হঠাৎ এখন বৃষ্টিতে ভিজলে অসুখ হবে। আমেরিকাও বৃষ্টি হয় জানি, কিন্তু সেই বৃষ্টিতে ভেজার কোনো গতি থাকে না। শীতকালে বৃষ্টি? আরে ভাই, জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল পাকার গরমেও একটু বৃষ্টিতে ভিজলে হাঁচি শুরু হয়, সেখানে শীতকালে বৃষ্টি? আল্লাহ মাফ করো, চলুন চলুন। কথাটা বলে মেঘের হাত ধরে টেনে বাড়িতে গেল। ঘরে নিয়ে গিয়ে লাগেজ থেকে জামা কাপড় বের করে দিয়ে ঘরের দিকে এগিয়ে গেল জোনাকি। কিছুক্ষণ পরে ফিরে এলো সর্ষের তেল নিয়ে। মেঘের সামনে এগিয়ে দিয়ে বলল, হাতে পায়ে বুকে এবং মাথায় দিন। জোনাকির কথায় কোনো কথা বলল না মেঘ। সে চুপচাপ সেটাই করলো যেটা জোনাকি বলল। কিন্তু জোনাকি যখন বলল, এবার ঘরে চলুন। আমি তোমার ঘরে যাব না জোনাকি। মেঘের কথায় অনেকটা অবাক হলো জোনাকি। কোনো রকম নিজেকে সামলে বলল, কেন? আর কোথায় ঘুমাবেন? একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে মেঘ বলল, বড় ঘরে। এখানে অনেক বড় একটা বিছানা পাতা আছে। যদিও বাতাসে বিছানায় কিছু ময়লা পড়েছে, সমস্যা নেই, ঝাড় দিলে সব পরিষ্কার হয়ে যাবে। তুমি শুধু মশারিটা টাঙিয়ে দাও। আমি মশারি টাঙাতে পারি না। মেঘের এহেন কথায় জোনাকি কি বলবে খুঁজে পেল না। যখন অতিথি মেহমানের বেশি চাপ হয় তখন ঘুমাতে দেওয়ায় সমস্যা হয়, তাই তার মামা বড় ঘরে একটা বিছানা পেতে রেখেছে। বেশি মেহমান হলে সেখানেই ঘুমায়। কিন্তু মেঘ হঠাৎ ওখানে কেন ঘুমাতে চাইছে? কিন্তু জোনাকিকে থামিয়ে মেঘ বলল, প্লিজ প্রশ্ন করো না, মাথাটা ধরেছে। বৃষ্টিতে মনে হয় একটু বেশি ভেজা হয়ে গেছে। জোনাকি চেয়েও কিছু বলতে পারল না, তাই চুপচাপ বিছানা পরিষ্কার করে দিয়ে মশারি টাঙিয়ে দিল। মেঘ বিছানার দিকে এগিয়ে গিয়ে পিছন ফিরে বলল, প্লিজ জোনাকি, এরপর থেকে ঘুমানোর আগে গায়ে কাঁথা দিয়ে ঘুমিও। তোমার উন্মুক্ত বুক আর পেট দেখে আমি সবসময় নিজেকে না সামলেও রাখতে পারি। আফটার অল, আমি পুরুষ মানুষ। বড্ড এলোমেলো লাগছিল তোমাকে দেখে, তাই পাগলের মতো ছুটে গিয়েছিলাম বাইরে। কারণ কন্ট্রোলটা বড্ড বেসামাল, তাকে ক্ষণিকের জন্য বেঁধে রাখা যায়, আটকে নয়। ভেবো না আমি তোমাকে লজ্জা দিতে এই কথাগুলো বলেছি।
আমার দ্বারা যেন তোমার কোনো ক্ষতি না হয় তার জন্য সাবধানে থাকতে বলেছি। আমি যত অপরাধ করেছি তার ক্ষমা পাবো কি না জানি না, নতুন করে আর কোনো অপরাধ করতে চাই না, তাই প্লিজ। কথাগুলো বললে মেঘ শুয়ে পড়ল কাঁথা মুড়ি দিয়ে। সে এখন মুখোমুখি হতে চায় না জোনাকির। মনটা এমনই বিষে আছে, আর বিষিয়ে দেওয়ার মানে নেই। নিজের ঘরেই ফিরে যাচ্ছিল জোনাকি। মেঘের কথায় থমকে দাঁড়িয়েছিল সে, কিন্তু মেঘের কথাগুলো শুনে পুরো বরফের মতো জমে উঠল। ঘুমের মধ্যে এলোমেলো হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু কোনো পুরুষের মুখে তার এলোমেলো হয়ে থাকাটা শোনাটা কতটা লজ্জার তা এই প্রথম বুঝল জোনাকি। পেছন ফিরে আর ইচ্ছে হলো না মেঘের চোখে চোখ রাখার। এই মুহূর্তে ঘরে যেতে পারলেই সে বাঁচে, তাই কোনো রকমে দৌড়ে ঘরে চলে এলো। আলো আলোকিত হয়েছে বাড়ি। বাড়ি ছোট ছেলের বিয়ে বলে কথা। আলতাফ হোসেন কোনো ছেলের বিয়েতে কমতি রাখেনি, আর নিজের ছেলের বেলাতেও কোনো কথাই নেই। আর তার সাথে যোগ হয়েছে ওরা 3 ভাই, তাই এত এলাহি কাণ্ড। বাড়ির প্রতিটা মানুষের চোখে মুখে আনন্দ। কোমরে আঁচল গুজে বাড়ির মেয়ে বউরা কাজ করছে, সাথে পুরুষেরা। হলুদের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে স্টেজ, সেখানে সব পুরুষেরা ঘিরে বসে আছে, পর্যবেক্ষণ করছে কাজের। বাড়ির মেয়ে বউরা হলুদ বাটার ওখানেই হাসি তামাশায় মেতে আছে। বিয়ের 1 সপ্তাহের জন্য কাজের লোক রাখা হয়েছে রান্নার জন্য। বউ ভাতের অনুষ্ঠানের জন্য তো বাবুর্চি আছেই। সব কিছু গোছানো হতেই আলিফকে নিয়ে আসা হলো স্টেজে। একে একে সবাই তাকে হলুদ মাখিয়ে দিচ্ছে। ফর্সা গায়ে হলুদ ছোঁয়া পেতেই চকচক করে উঠল তার মুখ। আলিফকে হলুদ লাগানো শেষ হতেই সবাই সবাইকে হলুদ মাখাতে ব্যস্ত। শাপলাকে দৌড় করাচ্ছে রূপ হলুদ দেবে বলে। শাপলা চারিদিকে ছুটছে সে হলুদ মাখবে না বলে। তার ফেসিয়াল করা মুখখানা সে হলুদ মেখে নষ্ট করতে চায় না, কিন্তু রূপ তার হাতের হলুদ মাখিয়েই ছাড়বে। ওদের ছোটাছুটি দেখে সবাই হাসাহাসি করছে। হাসতে হাসতে জোনাকির চোখ পড়ল মেঘের উপর। মেঘের ঠোঁটেও তখন হাসি। সেই হাসিতে যে কেউ ঘায়েল হতে পারে, কি সুন্দর সে হাসি। হাসলে থুতনি ভাগ হয়ে যায়। সবাই তো টোল হাসিয়ে ঘায়েল হয়েছে, কিন্তু এই প্রথম জোনাকি ঘায়েল হলো থুতনির ভাগ হওয়া দেখে। সেদিনের রাতের পর থেকে মেঘ খুব কম জোনাকির সামনে এসেছে। কোনো প্রয়োজন ছাড়া কথা বলেনি। লজ্জায় জোনাকিও কিছু বলতে পারেনি মেঘকে। পুরো একটা দিন গ্রামে থেকে তারা শহরে ফিরে এসেছে। বাসেও তেমন তাদের কথা হয়নি। 2-1টা কথা আর চোখাচোখি হয়েছে, এই যা। এবারও হলো তাদের চোখাচোখি। জোনাকি যখন মেঘের হাসি দেখতে ব্যস্ত ছিল, তখন মেঘ হঠাৎ জোনাকির দিকে তাকালো। আবারও দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনে চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো। তাদের এই চোখাচোখি হওয়ার মাঝেই রূপ সফল হলো শাপলাকে হলুদ মাখাতে। তার মুখে বিশ্বজয়ের হাসি, আর মুখটা কাচুমাচু করে শাপলা সবার সামনে এলো। শাপলা চুপসে যাওয়া মুখখানা দেখে সবাই আরেক দফা হেসে দিল। এমন হাসি তামাশার মাঝে শেষ হলো গায়ে হলুদ। মেঘ ঘরে এসে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু দরজা ভেতর থেকে লক করা। মেঘের বুঝতে বাকি নেই ভেতরে কি। খুব ক্লান্ত লাগছে, শরীরটা ব্যথাও করছে, তাই কোনো রকম এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। কিছুক্ষণের মাঝেই ঘুম নেমে এলো তার চোখে। হঠাৎ চোখে মুখে পানি পড়তেই চমকে চোখ খুলল মেঘ। চোখ খুলতেই সদ্য গোসল করা জোনাকির মুখখানা দেখতে পেল। চোখে মুখে বিন্দু বিন্দু পানি, ভেজা চুল, শাড়ির কয়েক জায়গা ভেজা। চুল থেকে ভেসে আসছে শ্যাম্পুর সুগন্ধ। হঠাৎ করে মেঘ ঘুরে চলে গেল। এভাবে পুরুষের দিকে কোনো নারী এগিয়ে গেলে কোনো পুরুষের সাধ্যই আছে তাকে ফিরিয়ে দেওয়ার? মেঘও পারল না। হ্যাঁচকা টান দিয়ে জোনাকিকে মেঘের বুকে টেনে নিল। মেঘের হঠাৎ আক্রমণে জোনাকি ভয় পেল। অসময়ে মেঘকে ঘুমাতে দেখে জোনাকি কৌতূহল নিয়ে মেঘের সামনে গিয়েছিল তার জ্বর এসেছে কিনা দেখতে। যখনই সে হাতটা বাড়াবে, তখন মেঘ চোখ তুলে তাকালো। জোনাকির আর সাহস হলো না বাড়ানো হাতটা আরও একটু বাড়ানোর, কিন্তু হঠাৎই মেঘ তাকে টান দিয়ে বুকে টেনে নিতেই তার সমস্ত ভাবনা উল্টে পাল্টে গেল। সে চেয়েও যেন মেঘের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। একেই বুঝি বলে স্বামী স্ত্রী সম্পর্ক। জোনাকির ভাবনার মাঝে মেঘ জোনাকির ঘাড়ের চুলের মাঝে নাক ডুবালো। হামলে নিতে রইল জোনাকির চুলের সৌরভ। জোনাকির নাম নিশা আরও গাঢ় হতেই জোনাকির কপালে ঠোঁট ছোঁয়ালো মেঘ। শিউরে উঠল জোনাকি। হঠাৎই জোনাকির শরীর কাঁপতে রইল ভয়ানকভাবে। জোনাকি কাঁপছে দেখে মেঘ নিজের হুঁশে এলো। কোনো রকম জোনাকিকে ছেড়ে দিয়ে সে উঠে দাঁড়ালো। একটু আগের ঘটনার জন্য তার আফসোস হতে রইল। যতই সে নিজেকে কন্ট্রোল করতে চাইছে, ততই যেন জোনাকির নেশায় মাতাল হয়ে যাচ্ছে। কি ভাবলো জোনাকি? রাগের মাথায় মেঘ দেয়ালে আঘাত করলো। ধূপ করে শব্দ হতে জোনাকি আবারও কেঁপে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেল। কিছুটা পথ যেতেই দাঁড়িয়ে পড়ল। জোনাকির দিকে না তাকিয়েই বলল, বলেছিলাম এভাবে আমার সামনে এসো না। তবু কেন কথা শুনছো না জোনাকি? আমাকে এভাবে তোমার কাছে অপরাধী বানিও না। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা না দেখতে পারলেও আমার জন্য ঘৃণা দেখতে পারবো না। তাই দোহাই তোমার, এভাবে আর কখনো আমার সামনে এসো না। কথাগুলো বলে মেঘ গটগট করে বেরিয়ে গেল।
জোনাকি তখনই বিছানার এক কোণে ঘাপটি দিয়ে বসে রইল। সে তো ইচ্ছে করে তার সামনে যায়নি, জ্বর এসেছে কিনা সেটাই দেখতে গিয়েছিল। কে জানতো এমন হবে। হঠাৎ জোনাকি নিজের কপালে হাত রাখল। চোখ বুজে অনুভব করতে রইল স্বামীর প্রথম ছোঁয়া। ভুলবশত ছোঁয়াটা মেঘ দিলেও সেই ছোঁয়ায় ভালোবাসা ছিল। অতিরিক্ত ভয়ে তখন সেটা না বুঝলেও এখন ভালোই বুঝতে পারল জোনাকি মানুষটা সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এত সহজে কি আর সব মেনে নেওয়া সম্ভব? 7 বছরটা কম সময় নয়। সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটছে মেঘ। নতুন বর বউ নিয়ে সবাই ছাদেই আড্ডা দিচ্ছে। সে বরযাত্রী নিয়ে বাড়ি ফিরেই এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। বাড়িতে ফিরে জানলো সবাই ছাদে আড্ডা দিচ্ছে। হাতঘড়িটা সামনে তুলে ধরতেই দেখলো সময় 11:15। গেছে কাল থেকে জোনাকিকে অনেক অ্যাভয়েড করেছে সে। কাউকে অ্যাভয়েড করাও যে কত কষ্টের তা মেঘ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সারা জীবন জানতো কেউ অ্যাভয়েড করলে বেশি কষ্ট হয়, কিন্তু সেই জানাকে ভুল প্রমাণ করে দিয়ে সে বুঝলো কাউকে অ্যাভয়েড করা বেশি কষ্টের যখন মানুষটা একান্ত নিজের হয়। একতলা সিঁড়ি বেয়ে 2তলা সিঁড়িতে পা বাড়াতেই জোনাকির উত্তেজিত কণ্ঠ শুনতে পেল। কানটা খাড়া করে শোনার চেষ্টা করলো কোথা থেকে আওয়াজটা আসছে। যখন বুঝতে পারলো তখন খুব অবাক হলো। বড় ভাইয়ের ঘর থেকে। জোনাকি মণিভাবিদের রুমে কি করছে তাও এই সময়ে। ছাদের দিকে এগিয়ে যাওয়া পাটা পিছিয়ে মণিদের রুমে পা বাড়ালো মেঘ। দরজার সামনে দাঁড়াতেই জোনাকির কণ্ঠ আবারও শুনতে পেল। বড় ভাইয়া, আপনি কিছুতেই একজন মায়ের অনুমতি ছাড়া একটা বাচ্চাকে নষ্ট করতে পারেন না। এটা আইন বা ইসলাম কোনোটাই মানবে না। আমাদের ইসলামে বাচ্চা নষ্ট করা পুরোপুরি হারাম। আর আপনি কেন ভাবিকে বারবার জোর করছেন বাচ্চা নষ্ট করার জন্য? বাচ্চাটা ভাবির একার নয়, আপনারও। তাহলে এই বাচ্চা আমি চাই না। আপনি চাওয়া না চাওয়ার কে? আমি এই বাচ্চার বাবা। ঠিক তাই। তাই তো সে পৃথিবীর মুখ দেখার আগেই তাকে মেরে ফেলতে চাইছেন, তাই না? জোনাকি, তুমি আমাদের মাঝে কথা বলো না। তুমি বাইরের মানুষই আমাদের মাঝে কথা বলতে পারো না। আমি বাইরের মানুষ ভাইয়া? হ্যাঁ, বাইরের মানুষ। আজ আমার ভাই ডিভোর্স দিলে কাল এই বাড়ি থেকে তোমায় বেরিয়ে যেতে হবে, ভুলে যেও না। পলাশের কথা চমকে উঠল জোনাকি। মণি খাটের কোণে বসে আছে। তার চোখ ভেসে যাচ্ছে নোনা পানিতে। পলাশের এহেন কথা তার কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেল। তার হয়ে কথা বলার জন্যই তো জোনাকিকে পলাশ এত বড় কথা বলল। ঠিক আছে, এই বাচ্চা নিয়ে সমস্যা, তাহলে এই বাচ্চাই থাকবে না। বসা থেকে উঠে দাঁড়ালো মণি। চোখের পানি মুছতে আরও 1 ফোঁটা গড়িয়ে পড়ল সে। এবার আর সে পানি মুছল না। পলাশের উদ্দেশ্যে বলল, সমস্যা তো এই বাচ্চা নিয়ে। ঠিক আছে, আমি নষ্ট করে দিব এই বাচ্চা। তবুও তুমি জোনাকিকে আর কিছু বলো না। এই কথা মেঘ শুনলে খুব কষ্ট পাবে। সে এটা মেনে নিতে পারবে না। তার ভাই তার স্ত্রীকে এই কথা বলছে। স্ত্রী মাই ফুট। যদি স্ত্রী বলেই মানত তাহলে বিয়ের রাতে পালিয়ে যেত না। পলাশ আর কোনো কথা খুঁজে পেল না মণি। অসহায় চোখে জোনাকির দিকে তাকালো। জোনাকি নিজের চোখের পানি লুকিয়ে ঘর ছেড়ে যেতে নিল। হ্যাঁ, সত্যিই তো আজ মেঘ যদি তাকে ডিভোর্স দেয়, কি সূত্র ধরে এই বাড়িতে থাকবে? তার উচিত হয়নি এতটা রিয়েক্ট করা। কোনো রকম নিজের কষ্ট চাপিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু দরজায় মেঘকে দেখে তার কষ্ট যেন কয়েক গুণ বেড়ে গেল। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতেই মুখ থেকে কেমন একটা আওয়াজ হলো। সে কোনো রকম মেঘকে পাশ কাটিয়ে যেতে নিলেই মেঘ আঁকড়ে ধরল জোনাকির হাত। হ্যাচকার টান দিয়ে নিজের বাহুতে টেনে নিল। তারপর এগিয়ে গেল ভাইয়ের সামনে। হঠাৎ মেঘের উপস্থিতি দেখে ভরকে গেল পলাশ। মেঘ ভাইয়ের সামনে এগিয়ে দাঁড়ালো। তারপর ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা কে জানিস ভাইয়া? সে আমার স্ত্রী, আমার সুখ দুঃখের সাথী, আমার বাপ আজরের অংশ, দীর্ঘ সময়ের অপেক্ষা করা জীবনসঙ্গী। তাকে সম্মান না করতে পারিস, কিন্তু অসম্মান করবি না। অন্যায় করেছি তাই ফিরে এসেছি। যদি ডিভোর্স দিতেই আসতাম তাহলে আমি আসতেই জোনাকিকে তাড়িয়ে দিতাম। বাড়ির প্রতিটা মানুষ জানে আমি সব নতুন করে শুরু করব। শুধু তুই জানিস না, হয়তো জানিস না বলে এত বড় একটা কথা আমার স্ত্রীকে বলার সাহস পেলি। আজ তুই আমার বড় ভাই না হলে বুঝতেই পারছিস কি হতো এখানে। বাকি রইল অনাগত সন্তানের কথা। তুই কে তাকে মেরে ফেলার? তুই তাকে 10 মাস গর্ভে নিবি, নাকি মৃত্যু যন্ত্রণা সহ্য করে তাকে জন্ম দিবি? একটা সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে আল্লাহর হুকুম, রহমত আর একজন মায়ের প্রয়োজন। হ্যাঁ, একজন বাবার প্রয়োজন, কিন্তু মায়ের যদি 95% দরকার হয়, বাবাকে দরকার মাত্র 5%। তাহলে ভেবে দেখ ওই সন্তানের প্রতি কার বেশি অধিকার, তোর নাকি ভাবির? আরে, সন্তান জন্ম দিতে ভাবির সমস্যা হবে, তোর না। 5 মাস মুখে ভাবি খাবার তুলতে পারবে না, 10টা মাস নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবে না, 3টা মাস ঠিকমতো হাঁটতে পারবে না, 5টা মাস নিচু হতে কষ্ট হবে, হাত পায়ে পানি এসে বিচ্ছিরি দেখাবে, নিজের শরীরের রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচিয়ে রাখবে, সবশেষে মৃত্যুর দুয়ার থেকে ফিরে মা হবে। এখানে অবদান কার বেশি, তোর না ভাবির? তাহলে তুই কোন অধিকারে ভাবিকে বাচ্চা নষ্ট করার কথা বলিস? আর রইল বাকি তোর আসল সমস্যা,
তুই না বললেও আমি বুঝতে পেরেছি তোর মতিগতি দেখে। তোর অফিসের কলিগ এখনও অবিবাহিত, তাই তার মাঝে তুই সৌন্দর্য খুঁজে পাস। সে এখনও কারো দায়িত্ব নেয়নি, তাই তার মাঝে কোনো ক্লান্তি নেই। সে কারো খাবারের খবর নেয় না, তাই তার শরীর এত ফিট। তোর তোর পরিবারের, তোর সন্তানের নিয়ম মতো খাবারের দায়িত্ব ভাবির কাঁধে, তাই সে নিজের খাবার খাওয়ার কথা ভুলে যায়। দিন রাত কাজের মানুষের মতো ভাবি তোর সংসারের জন্য খেটে খুঁটে মরছে, তাই তার চেহারা উজ্জ্বলতা হারিয়ে গেছে। তোর সন্তানকে জন্ম দিতে গিয়ে নিজের শরীরের অর্ধেক এনার্জি নষ্ট করেছে, তাই তার মাঝে তুই আগের মতো তৃপ্তি পাস না। তাহলে ভেবে দেখ তো, ভাবির এই অবনতির জন্য কে দায়ী, সে নাকি তুই? ভেবে বলিস। ভেবে কোনো সঠিক উত্তর পেলে আমায় জানাস। যদি উত্তরটা যুক্তিপূর্ণ হয়, আমি নিজে দাঁড়িয়ে তোর আর তোর অফিস কলিগের বিয়ে দেব। আর ভাবি, তার কথা তোর চিন্তা করতে হবে না। আমার স্ত্রী আর পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো, আর আমার পরিবারের মধ্যে ভাবিও আছে। চলো ভাবি। মেঘ দুই হাতে দুই রমণীকে টেনে নিয়ে এলো। একটু আগেও তাদের চোখে পানি ছোঁয়া ছিল, এখন সে চোখে একরাশ মুগ্ধতা ভর করেছে। মানুষ চাইলে কি না পারে, এই জন্যে বুঝি বলে, যে কথা বলতে জানে সে কথা বলাতেও জানে, শুধু সময়ের অপেক্ষা। কারণ সময় যখন কথা বলে, বাকি সবাই সেখানে কলাগাছ হয়ে পড়ে থাকে। মেঘের রুমের সামনে এসে দুজনের হাত আলগা করে দিল মেঘ। ঘুরে তাকালো দুজনার দিকে। বাড়িতে একটা খুশির অনুষ্ঠান চলছে। আমি চাই না তোমাদের বিষাদ ভরা মুখ দেখে কেউ প্রশ্ন করুক। নিজেদের স্থির করে ছাদে এসো। আর হ্যাঁ, অবশ্যই মুখে হাসি নিয়ে আসবে, কিন্তু কোনো প্লাস্টিকের হাসি নয়, প্রাকৃতিক হাসি। কারণ ওই ঠোঁটের আসল সৌন্দর্য হচ্ছে হাসি। আমি চাই না সেটা কখনো হারিয়ে যাক। আমি চাচ্ছি তোমরা এসো। মেঘ চলে যেতে একরাশ ভালোবাসা ঘিরে ধরল জোনাকিকে। মানুষটা দায়িত্ব নিতে শিখে গেছে, নিজের পরিবার, স্ত্রী এবং স্ত্রীর পরিবারের। এই তো ফেরার দিন গোপনে মামার হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে বলল, মামা, এই টাকাটা জোনাকির হাতে দিয়ে বলবেন তার দেওরকে কোনো গিফট কিনে দিতে। আমার পরিবার এবং জোনাকি জানবে আপনি দিয়েছেন। তাহলে জোনাকি বড় মুখ করে বলতে পারবে সমস্যার জন্য তার পরিবার আসেনি তো কি হয়েছে, আত্মীয়র পাওনা তো তাদের পাঠিয়ে দিয়েছে। মেঘের এমন ব্যবহারে মুগ্ধ হয়েছে দেলোয়ার। তার চোখের পানি লুকিয়ে সে মেঘকে জড়িয়ে নিয়েছিল। সেই সব কিছু দেখে নিয়েছিল জোনাকি। মানুষটার মাঝে এত ভালো একটা সত্তা লুকিয়েছিল, অথচ সে নিজেই জানত না। সত্যি মেঘ পাল্টে গেছে, তাই না জোনাকি? হঠাৎ মনের কথায় জোনাকি ঘোর থেকে বেরিয়ে এলো। কোনো রকম নিজেকে সামলে বলল, আকাশে বিশাল বড় এক চাঁদ, তাকে ঘিরে আছে হাজারো তারা। ক্ষণে ক্ষণে বয়ে চলছে মন প্রাণ শীতল করা বাতাস। বাগান থেকে ভেসে আসছে বকুল আর কামিনী ফুলের সুবাস। নতুন বরবধূকে ঘিরে বসে রয়েছে সবাই। মেঘ, রূপ, নিঝুম, জোনাকি, মণি, শাপলা, নিঝুমের স্বামী জাহিদ। আরও আছে রূপের বন্ধু অর্ণব, রাজু, আলিফের বন্ধু আরিফ, বিথি, আলিফের শালি মৈথি। সবাই সবার মতো করে খুশি ভাগ করে নিচ্ছে। কখনো কোনো মজার ঘটনা বলে, কখনো কারো সিক্রেট বলে, সব কিছুতেই তারা মজা লুটিপুটে নিচ্ছে। কিন্তু এত মজার মাঝেও তারা নতুন আনন্দ পেতে নতুন একটি খেলা খেলবে। সেই খেলাটা নিয়ে সবার মাঝে শোরগোল। যখন কে কী খেলবে ভেবে বের করতে পারছিল না, তখন জোনাকি একটি খেলার নাম বলল, সবার পছন্দ হলো। তাই সে খেলার সব কিছু আয়োজন করেই সবার সাথে বসলো জোনাকি। খেলাটি একটু ভিন্ন। জীবনের ফেলে আসা শৈশবকে মুঠোবন্দি করতে খেলতে হবে এই খেলা। ছোট ছোট কাগজের টুকরোর মাঝে যা লেখা থাকবে তাকে তাই করতে হবে। কখনো থাকবে ছোট্ট একটা সূত্র, সেই সূত্র ধরে বলতে হবে আসলে সেটা কী বা কে। কখনো তাকে গেয়ে শোনাতে হবে ফেলে আসে কিছু কবিতা। তো শুরু হলো খেলা। প্রথমে কাগজের টুকরো তুলল আলিফ। আলিফ একটি কাগজ তুলল। সে কাগজ তুলতেই সেটা কেড়ে নিল নিঝুম। দেখি কি আছে এতে। নিঝুম কাগজ খুলতেই সেখানে লেখা, একদমে অ থেকে ও পর্যন্ত উল্টো গুনতে হবে। কী রে, কি আছে কাগজে? রূপ জিজ্ঞেস করল। ভাইয়াকে অ থেকে ও পর্যন্ত একদমই উল্টো গুনতে হবে। নিঝুম বলল, বাহ, এ না হলে শৈশব। শুরু করুন শালাবাবু, দেখি তো আপনার কেরামতি। যদি এটা সফল হন, বুঝবো বাসর রাতে বিড়ালটি আর ফসকে যাবে না আপনার হাত থেকে। কি বলো বাকিরা? জাহিদের সাথে বাকি সবাইও তাল দিল। বেচারা আলিফ তো অ আ ভুলেই গেছে, সেখানে উল্টো কী করে গুনবে? তবুও চেষ্টা করলো। ও, অ, এ, ওই হয়নি। এ হবে না, হবে না বলে ওঠে শাপলা। যা ফসকে গেল তো শালাবাবু। জাহিদের কথায় আবারও হাসির রোল পড়ল। এবার পালা আলিফের স্ত্রী প্রিয়ার। তাকেও কাগজ তুলতে বলা হলো। সেও একই নিয়মে কাগজ তুলল এবং সেখানটায় লেখাটা পড়ল। কাগজে লেখা, জীবনে প্রথম লেখা কবিতাটি আবৃত্তি করো। প্রশ্নটা এক প্রকার সহজ আবার কঠিনও। তারপর প্রিয়া কিছুক্ষণ ভেবে আবৃত্তি করলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দিব, মাছ কাটলে
পরের অংশটুকু সে ভুলে গেছে। তা সে লজ্জায় মুখ নিচু করে রাখল। আবারও হাসিতে কেঁপে উঠল ছাদ। খুব মজাই পেল সবাই এমন খেলায়। একে একে এমনভাবে সবাই নিজেদের শৈশবে ফিরে গেল। কেউ পারল কিছুটা, কেউ একটুও না, কেউ আবার পুরোটাই পারল। বাকি রইল মণি, রূপ, মেঘ, জোনাকি। এবার টান পড়ল মণির। সেও একটি কাগজের টুকরো তুলল। কাগজে লেখা মানুষটি বৃত্তের মাঝে ছিল। আমি কয়েকজনকে দৌড় করালাম। যখন আমি বড় হলাম সেই খেলাটির নাম ভুলে গেলাম। মণি কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, মানুষ বুড়েছি। হুররে বলে সবাই একসাথে চিৎকার করে উঠল। মণি কম সময়ের মাঝে নিজের খেলাটি কমপ্লিট করলো। এবার টান এলো রূপের। একটি কাগজের টুকরো তুলে সে পড়ল। প্রশ্ন ছিল, রংটা ছিল সবুজ, ছিল না কোনো সংখ্যা। ইচ্ছে হলে পড়তাম, হাতে তারা ছিল না কাজের, কিন্তু ছিল খুবই পারফেক্ট। অনেকক্ষণ ভেবেও উত্তর খুঁজে পেল না রূপ। রূপের সাথে সাথে সবাইও ভাবতে রইল, আসলে কি সেই জিনিসটা? অনেকক্ষণ ভেবেও কেউ কোনো উত্তর পেল না। সবাই উত্তর খুঁজে না পেয়ে জোনাকিকে বলল। তাকে বলতে যখন জোনাকি বলল, নারকেল পাতার খড়ি, রংটা সবুজ, কোনো সংখ্যা ছিল না। সেই ঘড়ির সময় দেখে আমাদের কোনো তাড়া ছিল না, কাজে যেতে হবে এমন ভেবে। আর ওই বয়সে ওটা আমাদের পারফেক্ট ঘড়ি ছিল। কথায় বলে, ছোটবেলা নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না, ছিল সময়ের চিন্তা, না ছিল ঘরে ফেরার তাড়া। জোনাকির উত্তর শুনে সবাই করতালির আওয়াজ তুলল। কি সুন্দরভাবে সে উত্তর দিল। আরও একবার মুগ্ধ হলো মেঘ। মেয়েটা তাকে মুগ্ধ করতে করতে একদিন পাগল করেই ছাড়বে। সবার আড়ালে মেঘ জোনাকিকে এক পলক দেখে নিল। তারপর টান এলো মেঘের। মেঘ হাতে কাগজের টুকরো তুলতেই সেটা কেড়ে নিল মণি। কি করছো ভাবি? নো চিটিং, আমি দেখছি। তারপর মেঘের কাগজটা খুলল মণি। সেখানে লেখা পড়তে শুরু করলো মণি। জীবন যদি তোমায় বলে তুমি কোন সময়ের কাছে ফিরতে চাও, তাহলে তুমি কোন সময়ের কাছে ফিরতে চাইবে? কোনো ভাবান্তর না করে মেঘ উত্তর দিল, নিজের বৈবাহিক জীবনের শুরুতে, মানে 7 বছর পেছনে। মেঘের কথায় তার পরিবার বাদে সবাই একটু অবাক হলো। মেঘের পরিবার বুঝলেও বাকিরা ব্যাপারটা বুঝতে পারল না। তাই মৈথি জানতে চাইল, সবাই তো নিজের শৈশবে ফিরে যেতে চায়, আপনি কেন নিজের বৈবাহিক জীবনে ফিরে যেতে চান? একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল মেঘ। তারপর বলল, বাবা মা ছোটবেলা ছেড়ে গেলেও ছোট বাবা ছোট মা কোনো কষ্ট বুঝতে দেয়নি। মহান আল্লাহ ছোটবেলায় পূরণ না হওয়া কোনো স্বপ্ন রাখেনি। তাই শৈশবে ফিরে যেতে চাই না। কিন্তু যেদিন আমার বিয়ে হয় সেদিন কেউ নিজের চেনা পথঘাট ফেলে আমার হাত ধরে এক অচেনা শহরে পা দিয়েছিল। তার কিশোরী মনে আমার জন্য প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা ভরপুর আয়োজনে সে আমার ঘরে এসেছিল। ভয়, দুঃখ, স্বপ্ন, আশা ত্যাগ করে আমাকে আপন করে এগিয়ে এসেছিল। নিজের সতীত্ব অটুট রেখে আমাকে সঁপে দেওয়াই তার পণ ছিল। রাত জেগে চাঁদের আলোয় ভিজার জন্য কিংবা মাঝরাতে আমার কাঁধে নিশ্চিন্তে মাথা রেখে এই শহরের অলিতে গলিতে হাঁটতে চেয়েছিল। দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে আমার বুকে ঠাঁই পেতে চেয়েছিল। কিন্তু আমি তার রাগ, অভিমান, অভিযোগ, ভালোবাসা, প্রেম, ভরসা, বিশ্বাস সব কিছু এলোমেলো করে দিয়ে পাড়ি জমিয়েছিলাম সুদূর আমেরিকায়। আমি চাইলেও তাকে সেই সময় ফিরিয়ে দিতে পারবো না। তাই কেউ যদি আমায় বলে, আমি তোমাকে তোমার সেই সময়টা ফিরিয়ে দিতে চাই যেটা তুমি চাও, তাই আমি আমার বৈবাহিক জীবনের শুরুটা ফিরে পেতে চাইব। সবাই মুগ্ধ হয়ে মেঘের কথাগুলো শুনল। মেঘের কথাগুলো হৃদয়ের গহীনে উকি দিল জোনাকির। সবার অজান্তেই গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। না, এই জল কষ্টের নয়, সুখের। কিছু সুখ মনকে এতটাই প্রভাবিত করে যে চোখ বাধ্য হয় সবার অগোচরে এক ফোঁটা জল ফেলতে। একসময় মেঘের কথার ঘোর কেটে যেতে খেয়াল হলো সবার, জোনাকি এখনও বাকি। জোনাকিকে শেষ কাগজের টুকরো তুলে দিল নিঝুম। জোনাকি কাগজটি পড়ার আগেই তা কেড়ে নিল নিঝুম। জোনাকির কাগজে লেখা শৈশবের কোন শিক্ষকের কথা ভেবে এখনও রাগ হয়, মনে হয় কিছু কথা শুনিয়ে দিই। আর কোন শিক্ষকের কথা মনে হলে ইচ্ছে করে তার পা দুটো জড়িয়ে ধরি। এটাই শেষ। তাই সবার কৌতূহলটা একটু বেশি। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে জোনাকির দিকে, সে কি বলবে তা শোনার জন্য। সবাইকে নিজের দিকে তাকাতে দেখে জোনাকির কেমন একটা অস্বস্তি লাগতে লাগলো। মাথাটা নিচু করে বলল, ইংরেজি শিক্ষক বেলাল স্যার। আমি পড়া পারলেও আমার গাল টেনে দিত, না পারলেও দিত। গালটা টানতো আর বলতো, কি খাসটে জোনাকি, এত নাদুস নুদুস কেন তুই? দেখলে ইচ্ছে করে গালটা টেনে দিতে। আমার টিফিনের খাবারগুলো অর্ধেক তিনি খেয়ে ফেলতেন। খেতেন আর বলতেন, বুঝলি জোনাকি, তোর এই টিফিন আমি না খেলে আমার দিনটাই ভালো যায় না।
এই কথা বলে আরও একবার আমার গালটা টেনে দিত। কি যে বিরক্ত লাগতো, মনে মনে অভিশাপ দিতাম ওনার টাক মাথা থেকে আরও চুল পড়ে গিয়ে উনি পুরোপুরি টাক হয়ে যাক, ওনার ঘরে একটা নাদুস নুদুস মেয়ে হোক, আমি শিক্ষক হব আর ওনার মেয়ের গালটা সকাল বিকাল দুবেলাই টেনে দিব। ওনার বউ পৃথিবীর জঘন্যতম রান্না ওনাকে খাওয়াবে। অবশ্যই এই অভিশাপটা দিয়ে আবার ফিরিয়ে নিয়েছিলাম, কারণ ওনার বউ যদি জঘন্যতম রান্না করে সেই তো উনি আমার টিফিনে ভাগ বসাবে। তাই ওই অভিশাপটা তুলে নিয়ে বাকিগুলো দিয়েছিলাম। জোনাকির কথায় সবাই হো হা করে হেসে দিল। বেচারি কতটা টর্চার পেয়ে এত অভিশাপ দিল শিক্ষককে। হাসতে হাসতে সবার পেটে খিল ধরে এলো। মেঘ চেয়েও জোরে হাসতে পারছে না। যতই হোক তার স্ত্রীর শত্রু মানে তারও শত্রু, তাই এখন থেকে ওই বেলাল স্যার মেঘেরও শত্রু। সবার হাসি থামতেই আলী প্রশ্ন করলো, পছন্দের শিক্ষক কে ছিল? বন্দে আলী দাদা। তিনি আমার প্রাইভেট শিক্ষক ছিলেন। তার অমায়িক ব্যবহার আর মন ভুলানো হাসি দেখে অর্ধেক ছাত্রছাত্রী পাগল ছিলেন। তার নিয়ম করে পড়ানো, পড়া শেষে শিক্ষণীয় গল্প শোনানো, সপ্তাহের ছুটির দিনে নিজের হাতে রান্না করে সবাইকে খিচুড়ি খাওয়ানো, একসাথে পুকুরে সাঁতার কাটা, চারুকলা পরীক্ষায় সবাইকে ছবি এঁকে দেওয়া, মাটির জিনিস সুন্দর দেখে বেদ তৈরি করে দেওয়া, তার সব কিছুর মাঝে একটাশ মুগ্ধতা ছিল। কোনো বাচ্চা তার কাছে একদিন পড়তে গেলে ফিরে দিন আর অন্য কোথাও যেতে চাইতো না। মানুষটা কথার আগেই হেসে দেওয়া ব্যাপারটা সব থেকে বেশি সুন্দর। সবাই মুগ্ধ হয়ে শুনল জোনাকির কথা। কতটা আবেগপ্রবণ হয়ে জোনাকি কথাগুলো বলল তা যেন চোখে মুখে ফুটে উঠল। আমাদের জীবনে জড়িয়ে থাকে কিছু মানুষ, যাদের কথা চিন্তা করতে চোখে মুখে এক তৃপ্তি দেখা যায়, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর সে মানুষগুলো অল্প কিছু সময়ের জন্য আমাদের জীবনে আসে, হঠাৎ আবার হারিয়ে যায় দূর অজানায়। খেলা শেষ হতেই সবাই আরেক দফা হেসে উঠল। মজা করতে রইল একে অন্যকে নিয়ে। আলিফকে নিয়ে মজা বেশি হলো, যেটা জাহিদ করলো। আলিফ কিছু বলল না, আর প্রিয়া লজ্জায় মুখ নিচু করে রাখল। এক সময় সবাইকে উদ্দেশ্য করে মেঘ বলল, তো তোমরা কি আরও আড্ডা দিবে? তাহলে দাও, আমি রুমে যাচ্ছি। কেন রে, এখনই ঘরে গিয়ে কি করবি? আমি তো জানতাম আজ আলিফের বাসর তোর না, তাহলে তোর ঘরে যাওয়ার এত তাড়া কেন? রূপের কথায় আবারও সবাই হেসে উঠল। তারপর আর কোনো কথা হলো না। একে একে নেমে এলো সবাই ছাদ থেকে। সব নিয়ম মেনে আলিফ আর প্রিয়াকে বাসর ঘরে পৌঁছে দিয়ে যে যার রুমে চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ভারী নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যায় না। সামনে তাকালে কালো রঙের ছোঁয়া ছাড়া আর কিছুই দেখা যায় না। দুদিকে দুজন শুয়ে আছে, মাঝখানে বিস্তার ফারাক। দুজনেই জানে দুজনার চোখে ঘুম নেই, তবুও কারো মুখে বলার মতো কোনো ভাষা নেই। কিছু সময় নীরবভাবেই কেটে গেল। তারপর নিজের গলা খাকারি দিল জোনাকি, কিন্তু তাতে কোনো ভাবান্তর নেই মেঘের মাঝে। সেটা দেখে জোনাকি আবারও গলা খাকারি দিল, তবুও কোনো শব্দ এলো না খাটের ওপাশ থেকে। জোনাকি বুঝতে পারলো কথা না বললে মেঘ কোনো উত্তর দেবে না, তাই সে বাম পাশ থেকে ফিরে ডান পাশে তাকালো, যেখানে মেঘ শুয়ে আছে। অন্ধকারে অবশ্য বোঝা যাচ্ছে না মেঘ কোন দিকে ফিরে শুয়ে আছে। নিজেকে যথেষ্ট সামলে জোনাকি প্রথমে কথা বলল, জেগে আছেন? কেন, কিছু বলবে? আসলে এত দ্বিধা না করে বলো, কি বলবে? ভাইয়াকে তখন ওভাবে না বললেও পারতেন। খুব খারাপ বলেছি কি? না, ভাবিকে নিয়ে বলা কথার জন্য বলছি না। তাহলে আসলে আমার জন্য নিজের ভাইকে এতগুলো কথা না বললেও পারতেন। সে যেমন আমার ভাই, তুমি আমার স্ত্রী, দুজনেই আমার আপন মানুষ। তাই কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলুক, আমি সেটা চাই না। তার বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তবুও সে আপনার ভাই, তাকে সম্মান দিয়ে কথা বলা আপনার উচিত। আর আমার স্ত্রীর সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমার স্ত্রী যেমন আমার অগোচরে তার পরিবারের কাছে আমাকে বড় করে, আমার উচিত তার সম্মানের খেয়াল রাখা। আমি কিন্তু সেভাবে বলিনি কথাটা। তোমার নিশ্চয়ই আমাকে শিখিয়ে দিতে হবে না কিভাবে তোমার হয়ে আমি কথা বলবো। কই, তুমি তো একবারও জানতে চাওনি সেদিন, যেদিন তোমার মা জানতে চাইলো তোমার আর আমার মাঝে সব ঠিক হয়েছে কিনা। কই, সেদিন তো বড় মুখ করে বললে সব ঠিক হয়ে গেছে। তাহলে কারণ আপনি তো সব ঠিক করেই নিয়েছেন। আমি তো আপনার সাথে সব কিছু ঠিক করে নিতে পারছি না। তাহলে এখানে দোষ কার, আপনার না আমার, যে আমি মাকে আপনার দোষ দেখাবো? তুমি যখন আমার দোষ দেখোনি তাই বলেছ, তাহলে আমিও তোমার কোনো দোষ দেখিনি তাই প্রতিবাদ করেছি। তাহলে তো হলোই সমান সমান। আচ্ছা, এসব বাদ। আপনি কি করে জানলেন ভাইয়া তার কলিগের সাথে প্রেম করছে? আমি বা ভাবি কেউ তো বলিনি এই কথা। গায়ে হলুদের দিন তোমার সাথে রাগ করে যখন আমি ছাদে যাই, তখন ভাইয়াকে কথা বলতে শুনেছি। তাদের খোলামেলা কথায় সব বুঝে নিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠান শেষে ভাইয়ার সাথে কথা বলবো, কিন্তু তার মাঝেই তো এত কিছু ঘটে গেল। আপনার যুক্তিপূর্ণ কথাগুলি সত্যি খুব অসাধারণ। যেটা সত্যি সেটা সত্যি, মিথ্যা দিয়ে কখনো সত্যি ঢাকা যায় না। সেটা ভাইকে বুঝতে হবে। আর তাকে বোঝাতে যদি এমন কঠিন কথা আমাকে আবারও বলতে হয়, তো আমি বলবো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সারাদিন তো কম ধকল যায়নি, রাত তো অনেক হলো।
তারপর মেঘ উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। জোনাকি চেয়েও বলতে পারল না, কথা বলি না আরও কিছুটা সময়, আমার ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। কিন্তু কথায় আছে, মুখ ফাটে তো মুখ ফোটে না। এমনটাই হলো। জোনাকিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। চোখ বুজে অনুভব করতে রইল পাশে শুয়ে থাকা মানুষটার অস্তিত্ব। সময়ের চাকা ঘুরতে শুরু করলে তাকে আটকাবে কার সাধ্যে আছে। দায়িত্ব দেখিয়ে পিছিয়ে যাওয়া মানুষগুলো যখন দায়িত্ব নিতে শিখে যায়, তখন একজন দায়িত্ববান মানুষের থেকেও তারা ভালো দায়িত্ব পালন করতে জানে। তারা নিজেদের দায়িত্ব তখন জোর করে নিজেদের কাঁধে নিয়ে নেয়। অবসর সময়ে পরিবারের প্রতিটা মানুষের কথা চিন্তা করে মগ্ন থাকে। কার কিসে ভালো হবে, কিসে খারাপ, সেই একটা চিন্তাই তাদের মাথায় ঘোরে। যেমনটা মেঘ, সে শিখে গেছে দায়িত্ব নেওয়া। তাই তো পরিবারের সব থেকে দায়িত্ববান মানুষটা যখন ভুল করছিল, তাকে কড়া কথা মিষ্টি কথা বুঝিয়ে ভালোবেসে সঠিক পথে এনে দাঁড় করিয়েছে মেঘ। কিছুদিন আগেও স্ত্রীকে নিয়ে যার হাজারটা অভিযোগ, আজ তাকে নিয়ে তার হাজার চিন্তা। প্রেগনেন্সির সময় কী খাবে, কী করবে, কী করাবে, সব যেন তার একার টেনশন। অবশ্য সবার ভালোই লাগে এসব দেখতে। সময় বিকাল 5:34। একে একে সবাই ফিরে এসেছে নিজের কর্মস্থল থেকে। কেউ ফ্রেশ হয়ে চা কফি খেতে ব্যস্ত, তো কেউ ফ্রেশ হতে। কেউ ফিরেই হাত পা ছড়িয়ে সোফায় শুয়ে আছে। রান্নাঘর থেকে ভেসে আসছে টুং টুং আওয়াজ। এই আওয়াজ করাটাও একটা আর্ট, যা সবাই পারে না। ক্যালেন্ডারের পাতাটা জুন শেষে জুলাইতে গিয়ে ঠেকেছে। মাসের প্রথম বেতন পেয়েই সবার জন্য কিছু না কিছু কিনে বাড়িতে পা রাখল মেঘ। ক্লান্ত মুখখানা বড্ড বেসামাল হয়ে আছে। দায়িত্ব নেওয়া যতটা সহজ, পালন করা ঠিক ততটাই কঠিন। বাড়িতে পা রেখেই সবাইকে কাছে ডাকল মেঘ। মোটামুটি সবাই বাড়িতে, শুধু রূপ আর পলাশ বাকি। সবাই ড্রয়িং রুমে আসতেই তুলে দেওয়া হলো সবার হাতে গিফট। প্রতিটা মানুষের আনন্দ যেন আকাশ সমান। হাতের একটি খাম নিয়ে এগিয়ে গেল আলতাফ হোসেনের দিকে। হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। হাঁটুতে ভর দিয়ে আলতাফ হোসেনকে জড়িয়ে ধরল মেঘ। হাতের খামটা এগিয়ে দিয়ে বলল, আমার জীবনে প্রথম বেতন এই খামে দেওয়া হয়েছে। সামনের মাস থেকে অবশ্য ফোনেই আসবে। অ্যাকাউন্ট খোলা নিয়ে কিছু সমস্যার জন্য এই মাসে ফোনে টাকা আসবে না বলে জানিয়েছিল। আজ হাতে বেতনটা দিয়ে দিয়েছে। কিছুটা আমি খরচ করেছি সবার জন্য, বাকিটা তোমায় দিলাম। আমি চাই এই টাকাটা দিয়ে তুমি বাজারে যাও, নিজের পছন্দ মতো বাজার করে মুখে তৃপ্তি নিয়ে বাড়িতে ফেরো। আর কিছু চাই না ছোট বাবা, বিশ্বাস করো। আলতাফ হোসেনের চোখটা ভিজে এলো। নিজের অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে চশমাটা ঘোলাটে হয়ে এলো। খুশিতে চেয়েও কিছু করতে পারলেন না। অতিরিক্ত খুশির জন্য মুখ থেকে কোনো কথাই বের হলো না। ছোটবেলা থেকে সব কিছুতে উদাস থাকা ছেলেটাও দায়িত্ব নেওয়া শিখে গেছে। এটা ভাবতে খুশিরা যেন ঘিরে ধরল। বহু কষ্টে মেঘের মাথায় হাত রাখলেন তিনি। চোখের পানি আড়াল করে বললেন, ছোট ছেলেটা বড় হয়ে গেল বুঝি? আর কোনো কথা বলতে পারলেন না তিনি। অতিরিক্ত কষ্টে যেমন মানুষের কথা হারিয়ে যায়, তেমনি অতিরিক্ত খুশিতেও হারিয়ে যায় কথা। তেমনটাই হলো আলতাফ হোসেনের। তাই তিনি ড্রয়িং রুম ত্যাগ করে নিজের রুমে চলে গেলেন। হই হুল্লোড় পড়ে গেল ড্রয়িং রুমে। ততক্ষণে রূপ পলাশও ফিরে এসেছে। সব কিছু শুনে তাদেরও খুশি দেখে কে। পারলে ভাইকে নিয়ে নাচত তারা। নেহাত ভাইটা বড় হয়ে গেছে। সবার এই আনন্দের অনুভূতি প্রকাশ করা কোনো লেখক বা লেখিকার কাম্য নয়। এমন হই হুল্লোড়ের মাঝে কেটে গেল একটি বেলা। ঘড়িতে তখন রাত 11টা ছুঁয়েছি। ফ্রেশ হয়ে সবে বসেছিল জোনাকি। চোখ মুখ ঢেকে মাথাটা নিচু করে কোনো চিন্তায় মগ্ন ছিল সে। হঠাৎ কোনো কাগজের খসখস শব্দে চোখ তুলে তাকালো। মেঘ তার দিকে একটি প্যাকেট এগিয়ে রেখেছে। জোনাকি অবাক হলো না। সবার জন্য যখন কিছু না কিছু এনেছে, তার জন্য আনবে, এটা তো স্বাভাবিক। কিন্তু সবাইকে দেওয়ার পরও যখন তাকে কোনো প্যাকেট দেয়নি, তখন সে ভেবেছিল হয়তো শুধু তার পরিবারের জন্য এনেছে। কিন্তু এখন এটা দেখে সে বুঝলো না, তার জন্য মেঘ কিছু একটা এনেছে। নিজের চিন্তায় মগ্ন থাকার মধ্যেই আবারও খসখস শব্দ হলো। চিন্তা থেকে বেরিয়ে চোখ তুলে উপরে তাকালো। মেঘ তার দিকে প্যাকেটটা এগিয়ে দিয়েছে। সে না ধরায় আবারও হয়তো শব্দ করলো। মেঘের হাত থেকে সে প্যাকেটটা নিল। প্যাকেটটা নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল। প্যাকেটটা রাখতে মেঘ বলল, খুলে দেখলে না কেমন হয়েছে? ভালোই হয়েছে। যদি পছন্দ না হয়, ভালোবেসে কেউ কিছু দিলে সেটা পছন্দ না হওয়ার কি আছে? সেটা নিজের 1000 টাকার কেনা জিনিসের থেকে দামি, কারণ সেটা কেউ ভালোবেসে উপহার দিয়েছে। বাহ, যুক্তি তর্কে তুমি বড্ড পাকা। কি জানি, বুঝি কম। তুমি কম বুঝলেও তোমার মনটা ভালোই বোঝে। কাকে কতটা কষ্ট দিলে সে ব্যথা পাবে, কোনভাবে কথা বললে ভালো হবে, কিভাবে বোঝালে খুব সহজেই কেউ সবটা আয়ত্তে আনতে পারবে, এই সব তোমার মন জানে। আমিও আপনার সাথে একমত। একাকিত্ব মানুষকে যেমন মানুষ থেকে অমানুষ করে দেয়, তেমনি পৃথিবীও চিনতে শেখায়। ভালো খারাপ সব কিছুর পার্থক্য বোঝার ক্ষমতা চলে আসে। কারণ 7 বছরটা কম সময় নয় জনাব। আজ জোনাকির কথা দীর্ঘশ্বাস বা খারাপ লাগার কিছু লাগলো না মেঘের। সে জানে অন্যায় করলে তার জন্য তাকে প্রতি পদে পদে কথা শুনতে হবে।
তাই সে জোনাকির কথাটা এড়িয়ে বলল, একটা অনুরোধ করব? করুন। যদি রাখার মতো হয় তাহলে রাখবো। আমার দেওয়া গিফট সবাই সবার ইচ্ছে মতো পড়তে পারলেও তুমি পারবে না। কেন? আমাকে কি আলমারিতে তুলে রাখার জন্য দিয়েছেন? না, আমি চাই না মনে কোনো দ্বিধা রেখে আমার দেওয়া প্রথম গিফটটা তোমার শরীরে ছোঁয়াও। যদি কখনো মনে হয় আজ ভেতরে কোনো খারাপ লাগা নেই আমার জন্য, সেদিন না হয় পড়লে। যদি কখনো সেই দিনটা না আসে, অপেক্ষা করব। অপেক্ষা বড্ড খারাপ জনাব, না ভালো থাকতে দেয় না ভালো রাখতে দেয়। কেউ যদি শূন্য থেকে আমার জন্য অপেক্ষা করতে পারে আমার ফিরে আসার, তাহলে আমি কেন পারবো না? আমার কাছে তো তাও 1% আছে, তার কাছে তো তাও ছিল না, কারণ তার সব থেকে প্রিয় সংখ্যা ছিল শূন্য। তাই সেই সংখ্যা তার সাথে বেইমানি করেনি। আমার সংখ্যাও আমার সাথে বেইমানি করবে না, আমার বিশ্বাস। বিশ্বাস রাখা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস না। কখনো কখনো চেনা পথটাও অচেনা বানাতে হয় আপন মানুষের হাতটা ধরার জন্য, কারণ আমি রাস্তা চিনলে তো সে আমাকে হাত ধরে রাস্তা চেনাবে না। আজকাল কি প্রেম নিয়ে গবেষণা করছেন নাকি? বউ যদি ভালোবাসার শিক্ষক হয়, স্বামীকে তো প্রেম নিয়ে একটু গবেষণা করতেই হয়। কি বলো তুমি? জানি না। লাইট অফ করছি, শুয়ে পড়ুন। আজ ঘুমাতে ইচ্ছে করছে না। তাহলে আজ আমার সাথে রাতের শহরে হাঁটবে জোনাকি? রাত অনেক হয়েছে, পাগলামি ছাড়ুন। কাল অফিস আছে তো শুয়ে পড়ুন। মাঝে মাঝে পাগলামি না করলে জীবনের আসল মানে বের করা যায় না। চলো না, এই অন্ধকার শহরে কার কতটা দুঃখ সেটা মেপে আসি। দুঃখ কি করে মাপে? দীর্ঘশ্বাস গণে। পাগল হয়েছেন? সে তো অনেক আগেই হয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি। কিন্তু সেদিন কারো ভেজা চুল, উন্মুক্ত বুক আর পেট দেখে পুরোপুরি হয়ে গেছি। তাহলে পাবনা চলে যান। আমার এই পাগলামি কোনো পাগলাগারোতে সারবে না। জোনাকি নামের সামনে দাঁড়িয়ে থাকা ওই রমণীর মন গহিনে ঠাঁই পেলেই হবে। লজ্জা শরমের বালাই নেই, অসভ্য। কিছু না করতে এভাবে অসভ্যের তকমা লাগাবে না গায়ে, বুকে লাগবে। কিছু করার পর না হয় চরিত্রহীন দায়ে জেলে দিও। আমি কিছু মনে করব না, সত্যি বলছি, কিচ্ছু মনে করব না। কি খারাপ আপনি। জানি। তো যাবে আমার সাথে রাতের শহরে হাঁটতে? না, আমার আজ যখন ইচ্ছে জেগেছে সেটা আমি পূরণ করেই ছাড়ব। এই কথা বলে জোনাকিকে কোনো সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। হঠাৎ শুনে ভাসতে জোনাকি চোখ মুখ খিচে নিল। চিৎকার করে বলল, এই এই কি করছেন? নামান বলছি। একদম ভালো হবে না বলছি। এত ভালো দিয়ে কি হবে? মাঝে মাঝে একটু একটু খারাপ হলে দোষ কোথায়? আমি কিন্তু চিৎকার করব। আমি কি বারণ করেছি নাকি? চিৎকার করে বাড়ির সবার ঘুম ভাঙো। সবাই এসে দেখুক মিস জোনাকি মিস্টার মেঘের কোলে। পুরাই সিনেমার মতো। সবার মাঝে কিন্তু ছোট বাবা, পলাশ ভাইয়া, আলিফ, রূপো আছে। আর তোমাকে নিয়ে মজা করার জন্য নিঝুম তো আছি। চিৎকার করো তাড়াতাড়ি। মেঘের কথায় জোনাকি ভরকে গেল। এখন যদি এই অবস্থায় বাড়ির লোকেরা তাকে দেখিয়ে ফেলে, কি ভাববে তারা? ছি, লজ্জায় মাথা কাটা যাবে। কি খারাপ লোক, আমাকে ফাঁদে ফেলে এখন ঢং করা হচ্ছে। আর কিছু বলল না জোনাকি। জোনাকিকে চুপ থাকতে দেখে মেঘ মুচকি হাসল। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সদর দরজা খুলে তারা বাইরে বেরিয়ে এলো। বাইরে বের হতে জোনাকি ছোটাছুটি করলো। বারবার বলল নামিয়ে দিতে। অজ্ঞত মেঘ কিছু উপায় না পেয়ে জোনাকিকে নামিয়ে দিল। পুরো পাড়া শুনশান নীরবতা। দুই একটা কুকুর মাঝে মাঝে ঘিয়ে ঘুয়ে করে উঠছে। ল্যাম্প পোস্টের হলদে আলোয় রাতের কালো আধার কিছুটা হলদে লাগছে। ওরা হাঁটতে হাঁটতে বড় রাস্তায় চলে এলো। গাড়ির কোনো শব্দ নেই। হয়তো এখন মাঝরাত, তাই। তবুও কিছুক্ষণ পর পর সাই সাই করে ছুটে চলছে মালবাহী ট্রাকগুলো। 10 মিনিট 15 মিনিট পর পর সেই ট্রাকগুলো দেখা যাচ্ছে। বাকিটার সময় পুরো রাস্তা ফাঁকা। রাতের শহরে হাঁটলে একটু অন্যরকম অনুভূতি হয়। যে কখনো রাতের শহরে হাঁটেনি সে কখনো বুঝবে না সেই অনুভূতি কেমন। অনেকটা পথ অতিক্রম করবে নীরবতা ভেঙে মেঘ বলল, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে রাতে শহরে হাঁটতে বের হতাম। কখনো একা, কখনো বন্ধু বা রূপকে নিয়ে। জানো জোনাকি, যখন আমি আমেরিকা ছিলাম, বাংলাদেশের অনেক অভ্যাস সেখানে গিয়ে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। কিন্তু এই রাতের শহর দেখা কখনো চেঞ্জ করতে পারিনি। বহুদিন রাতের শহর একা একা হেঁটেছি, কথা বলেছি তাদের সাথে। কথা কি করে বলেছেন? রাতের শহর কথা বলতে পারে, তুমি জানো না? ভারী অদ্ভুত কথা বলছেন তো আপনি। শহর কি করে কথা বলবে? আর শহর কেন গ্রামও কথা বলতে পারে না? এ বিষয়ে আমি তোমার বিরোধিতা করলাম। মানে? সারাদিনের এই ব্যস্ত শহরটা রাতের আধারে কেমন নীরব হয়ে যায়। তখন তাদের কত কষ্ট হয় জানো? তারা আমার সাথে তাদের কষ্ট শেয়ার করত। আমি শুনতাম, মাঝে মাঝে উত্তরও দিতাম, কবিতা পড়ে শোনাতাম। ওরা তখন নীরবতা ভেঙে আমার কবিতার প্রশংসা করত। একটি কবিতা শুনবে জোনাকি? আপনার ওই ভাঙ্গা রেকর্ডে কবিতা শোনাতে হবে না। আমি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারি। ওরা আমায় বলেছে। কারা? রাতের শহর। আচ্ছা তো শোনান। না শুনলে তো বকবক করেই যাবেন। ছেলেদের এত বকবক করতে আমি আগে কখনো দেখিনি।
অনুমতি পেয়ে মেঘ বসে পড়ল পিচঢালা রাস্তায়। জোনাকি দাঁড়িয়ে রইল। চোখ দুটো বন্ধ করে রবীন্দ্রনাথের চিরপরিচিত সেই কবিতাটা শুরু করলো মেঘ। প্রহর শেষের আলোর পথে সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখিয়েছিলাম আমার সর্বনাশ। এই সংসারের নিত্য খেলায় বাটে খাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে, মুকুল পরে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে বাকিটা পরে শোনাতে পারল না মেঘ। খুব জোরে ছুটে গেল একটি মালবাহী ট্রাক। ট্রাকের তীব্র বাতাসে নিজের মনোযোগ সরে গেল মেঘের। মনে মনে দু চার গালি দিয়ে সামনে তাকালো মেঘ। হঠাৎই তার চোখটা আটকে গেল জোনাকির উপর। পিচঢালা রাস্তায় জোনাকির নিথর শরীরটা অবশ হয়ে পড়ে আছে। একটু পরপর ঝাঁকি দিয়ে উঠছে জোনাকির শরীর। নাক মুখ থেকে ছুটতে রইল তীর তীর করে রক্ত। হাত পা ভীষণভাবে কাঁপতে রইল। কাঁপতে কাঁপতে সে হাত স্থির হতে শুরু করতে জোনাকি বলে চিৎকার করে উঠল মেঘ। দৌড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল জোনাকির সামনে। জোনাকির হাত তখনও হালকা কাঁপছে। পুরোপুরি স্থির হওয়ার আগে জোনাকির মাথাটা নিজের হাঁটুর উপর রাখল। জোনাকির চোখটা স্থির হয়ে মেঘের পানে তাকিয়ে আছে। সে চোখ থেকে খুব কষ্টে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঘের হাঁটুতে। মেঘ বুকে জড়িয়ে নিল জোনাকিকে। জোনাকি, জোনাকি, প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। এই এই কিছু হবে না, তোমার কিচ্ছু হবে না। জোনাকি, ওভাবে তাকিয়ে আছো কেন? আমি মেঘ, তোমার মেঘ। দেখো দেখো, আমি জোনাকি বলে শহর কাঁপিয়ে চিৎকার করে উঠল মেঘ। ততক্ষণে জোনাকি স্থির হয়ে মেঘের বুকে লুটিয়ে আছে।